যে রাজ্য জয় করবা, তোমার আর্মিরা যেন ওইখানকার পানিটা ফুটন্ত পানি পান করে। কারণ ওই টাইমে কি আমাদের পানিবাহিত রোগগুলো অনেক বেশি ছিল। যেমন ইনকেস তখন রিফাইনারি ছিল না, ফিল্টার ছিল না, কোনো কেমিক্যাল ছিল না। কেউ যেখানে যেত সেখানে লোকাল নদী, ডোবা, এখান সেখান যেখানে যে পানি পেত সেটা পান করতো। তো এটা যখন আলেকজান্ডারের কথা শুনে, অ্যারিস্টটলের কথা শুনে আলেকজান্ডার যখন এটা করলো যে তার আর্মিদেরকে সে ফুটন্ত পানি খাওয়াতে লাগলো, তখন যেটা হলো যে আলেকজান্ডার আর্মিরা আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেল এবং তারা অজেয় হয়ে গেল। কারণ আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটু যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল বেসিক্যালি মিত্র শক্তি আর অক্ষ শক্তি। ওই মিত্র শক্তি ছিল হচ্ছে রাশিয়া, ব্রিটেন এগুলো। আর এদিকে হচ্ছে হিটলার, দেন হচ্ছে নেপোলিয়ন মানে ফ্রান্স, জাপান, এগুলো আর এক পক্ষে ছিল। তো হিটলারের আর্মিরা প্রচন্ড স্ট্রং ছিল এবং প্রচন্ড দেশপ্রেম ছিল জার্মান সৈন্যরা। কিন্তু ওরা বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পেছনে ওদের সব থেকে বড় যে প্রেক্ষাপট থাকে সেটা হচ্ছে শীতের সময় রাশিয়া আক্রমণ করে। আর শীতের সময় রাশিয়ার ঠান্ডা অনেক বেশি হয়, সাইবেরিয়া, রাশিয়া এগুলোতে মাইনাসেরও বেশি চলে যায়। নর্মালি ইউরোপের যে ঠান্ডা ওইটার কাছে রাশিয়ার ঠান্ডা কিছুই না। এই অবস্থায় যখন হচ্ছে হিটলারের আর্মিরা রাশিয়া আক্রমণ করে, তারা ওই এনভায়রনমেন্টে আর কুপ করতে পারে না। এটার জন্য বেসিক্যালি হিটলার ওই টাইমে হারে, না হলে তার হারার কথা ছিল না। তার যে সৈন্য, তার যে ট্যাঙ্ক, তার যে সেট ছিল। তো এই কথাটা বলার উদ্দেশ্য এখানে সেম এটার সাথে আলেকজান্ডারেরও সম্পর্কযুক্ত। তো যখন আলেকজান্ডারের সৈন্যরা অ্যারিস্টটলের কথা শুনে ফুটন্ত পানি পান করলো, তারা যে রাজ্য জয় করতে যাচ্ছে বা যেখানে যে যুদ্ধ করতেছে পানিটা ফুটায় খাচ্ছে, তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বেড়ে গেল। কারণ কি, তখন কিন্তু আমাদের এত রিসার্চ হয়নি, কিন্তু অ্যারিস্টটল সে জানতো পানি ফুটায় খাইলে ওই পানির হচ্ছে জীবাণুগুলো মারা যায় বা জার্মস গুলো মারা যায়। তো এটা যে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিল এটার পেছনে। তো ওয়েদার এবং আমাদের এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ড গুলো আছে, এটা যদি আমরা মেনটেন করতে পারি প্রপারলি, তাহলে আমরাও কিন্তু পৃথিবীতে খুব ভালো অবস্থানে থাকতে পারবো। কারণ আমরা যদি বর্তমানে দেখি, আমরা বাংলাদেশ, আম, আমরা একটু কিছু হইলে একটা গাড়ি কিনি, বাইক কিনি বা এগুলো নিয়ে চলতে থাকি। কিন্তু আপনি যদি মডার্ন কান্ট্রি গুলো দেখেন, আপনি যদি ডেভেলপ কান্ট্রি গুলো দেখেন, ওরা কিন্তু এত বেশি বাইক, এত বেশি হচ্ছে আপনার গাড়ি বা এত বেশি এগুলো ইউজ করে না। ওরা সাইকেল ইউজ করে বেশি। আপনি যে দেশ দেখবেন, ইউরোপ বা জাপান, ম্যাক্সিমাম দেশে এটা করে। এটার পেছনে কারণ কি, তারা হচ্ছে রিনিউয়েবল সোর্স যেগুলো সেদিকে ঝুঁকতেছে, আমাদের পৃথিবীর সম্পদগুলো নষ্ট না করে। কিন্তু আমাদের ভিতরে কিন্তু এখন এই মেন্টালিটি আসেনি। কেন আসেনি? কারণ আমরা এতটা পরিবেশ সম্পর্কে, আমরা হচ্ছে আমাদের চারপাশ সম্পর্কে জানি না। তো আমার এত কথা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের মাইক্রোবায়োলজি, এইটা আমরা একটা ছোট টপিক হতে পারে, বাট এটা ইউজটা হচ্ছে হিউজ। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, কিছুক্ষণ পরে যে হচ্ছে আমার ফ্রেন্ড ও জয়েন করবে। তো আপনারা হচ্ছে ওনার সাথে যে কোনো কোশ্চেন বা ওনার জার্নি কিভাবে উনি এত দ্রুত শেষ করছে সবকিছু জানতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, তো আমরা পড়াশোনাতে চলে যাই। এতক্ষণ আলেকজান্ডার সারা বিশ্বের কাহিনী অনেক কিছু দেখলাম। আমাদের নার্সদের ভিতরে একটা কিন্তু বড় সমস্যা আছে, আমরা অনেক বেশি একাডেমিক্যালি ফোকাস থাকি, কিন্তু আমরা আউট নলেজটা অনেক বেশি কম থাকি। সাধারণ জ্ঞান বা হচ্ছে আমাদের জিও পলিটিক্স বলেন বা অন্যান্য যে বিষয়গুলো বলেন, তো এইগুলো আমাদের কিন্তু নলেজটা বাড়াতে হবে। জি আমরা একটু ভাইয়া। দেখি দুইটা টার্ম, স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন, কোনটা কাকে বলে। তো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি স্টেরিলাইজেশনটা কি।
কেউ বলতে পারবেন স্টেরিলাইজেশনটা কি আর ডিসইনফেকশনটা কি? ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি অনেকে। স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন এই দুইটা জিনিস কি কেউ বলতে পারবেন? পড়ছি হয়তো মনে নেই। আচ্ছা, যে বলতে পারবেন একটু কাইন্ডলি আনমিউট ই করে বলে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ, স্টেরিলাইজেশন হচ্ছে একটা জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া, যেটা মাইক্রো অর্গানিজম। এটা হচ্ছে ব্যাকটেরিয়া স্পোর হাইলি রেজিস্ট্যান্টটা ধ্বংস করে। হ্যালো। আচ্ছা, দেখেন আমি বলি স্টেরিলাইজেশনটা কি। আমাদের ইনকেস হচ্ছে আমার হাতে এখন একটা আর্টারি ফোর্সেপ আছে। তো এই আর্টারি ফোর্সেপ থেকে যত ধরনের মাইক্রো অর্গানিজম আছে ইনক্লুডিং ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এ টু জেড সবকিছু রিমুভ করাকে বলা হয় স্টেরিলাইজেশন। অর্থাৎ স্টেরিলাইজেশন ইজ দি প্রসেস অফ ফ্রিং অ্যান আর্টিকেল ফ্রম অল লিভিং অর্গানিজম। যত ধরনের লিভিং অর্গানিজম আছে সবগুলোকে আপনি মেরে ফেলবেন, এটাকে বলা হয় স্টেরিলাইজেশন, ইনক্লুডিং ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ইনক্লুডিং স্পোর। এই স্পোরটা কি? মাইক্রোবায়োলজিতে এই স্পোরটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। স্পোর হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রোটেক্টিভ লেয়ার। সব ধরনের ব্যাকটেরিয়াতেই স্পোর হয় না। যে ব্যাকটেরিয়া গুলোতে স্পোর ফর্মেশন হয় এই ব্যাকটেরিয়া গুলো অনেক বেশি স্ট্রং হয়, কারণ এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে হাইলি হিট রেসিস্টেন্ট হয়, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট হয়। অর্থাৎ আপনি নর্মাল যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়লিং করলে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়া গুলো আছে এরা মরে না। আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন সেখানেও ওরা মরবে না। তো স্পোরটা কি? ব্যাকটেরিয়া একটা প্রোটেক্টিভ লেয়ার। ব্যাকটেরিয়া যখন কোনো খারাপ পরিবেশে থাকে, হার্ড এনভায়রনমেন্টে থাকে, খাবার থাকে না, তখন ওই ব্যাকটেরিয়ার চারিপাশে স্পোরটা ফর্মেশন হয়। এটা কিন্তু সব ধরনের ব্যাকটেরিয়াতে এটা ফর্মেশন হয় না। যেমন কোলিস্ট্রিডিয়াম, টিটানি, বোটুলিজম এগুলোতে হয়। তো এই স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া গুলো সহজে আর কি মারা যায় না, কারণ ও যখন খারাপ কন্ডিশনে থাকে, ও যখন খাবার পায় না, চারিদিকে অ্যান্টিবায়োটিক থাকে, তখন ব্যাকটেরিয়া তার সাইটে এই স্পোর গুলো তৈরি হয়ে যায়। স্পোর গুলো তৈরি হলে কি হয়? ব্যাকটেরিয়া তখন আর মাল্টিপ্লাই হয় না বা ইনফেকশন তৈরি করে না বা নিজের সংখ্যা বাড়ায় না, কিন্তু কি করে? সে বেঁচে থাকে। যেমন এখন প্রচন্ড ঝড় হচ্ছে, ঝড় হলে কিন্তু আপনি চাকরি, বিয়ে এগুলো করবেন না। আপনি কি করবেন? চুপচাপ আপনার ঘরের ভিতর নিজেকে সেট করবেন। ঝড় শেষ হলে আপনার ঘরের বাইরে যে আবার রেগুলার কাজ করবেন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম হয়। যেসব ব্যাকটেরিয়া স্পোর ফর্মেশন হয় ওরা ওই টাইমটাতে মাল্টিপ্লাই হয় না। পরবর্তীতে যখন সে আবার ভালো কন্ডিশনে আসছে, আবার খাবার পায়, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, তখন সে তার আগের রূপে ফিরে আসে। তো এইটার উদ্দেশ্য কি? যে ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দেওয়া যে কোনো ধরনের খারাপ পরিবেশ থেকে। আর এই স্টেরিলাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, যেমন হচ্ছে গ্লাভ, আর্ট বা যে কোনো কিছু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইনক্লুডিং স্পোর, এগুলোকে রিমুভ করে ফেলা বা এগুলোকে সরিয়ে ফেলা। বুঝতে পেরেছেন স্টেরিলাইজেশনটা কি? জি। স্টেরিলাইজেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা দেখবো ডিসইনফেকশন কাকে বলে। ডিসইনফেকশন হচ্ছে স্টেরিলাইজেশন তো আমরা দেখলাম যে একটা জায়গা থেকে সবকিছু সরায় ফেলা, আর ডিসইনফেকশনটা হচ্ছে আমাদের কোন একটা জায়গা থেকে ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে বা মাইক্রো অর্গানিজমের সংখ্যাটাকে কমিয়ে ফেলা, যেন তারা ফার্দার ইনফেকশন না তৈরি করতে পারে বা আমাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনার কোন একটা জায়গায় 500 মাইক্রো অর্গানিজম আছে, ওইখান থেকে আপনি এমন ভাবে ওইটা নাম্বারটাকে কমায় নিয়ে আসবেন যেন ওইটা আপনার জন্য আর হার্মফুল না হয় বা ক্ষতির কারণ না হয়। এটাকে বলা হয় ডিসইনফেকশন। অর্থাৎ ইট ইজ এ প্রসেস হুইচ রিডিউস নাম্বার অফ কন্টামিনেটিং মাইক্রোঅর্গানিজম, particularly those
liable to cause infection to a level which is deemed no longer harmful to health। অর্থাৎ ডিসইনফেকশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে কমায় নিয়ে আসতে পারি, যেন তারা পরবর্তীতে আর ইনফেকশন তৈরি না করতে পারে বা পরবর্তীতে আমাদের জন্য হার্মফুল বা ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তাহলে আমার স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনের ভিতরে পার্থক্য কি? স্টেরিলাইজেশনে আমরা সব ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে রিমুভ করে ফেলবো, আর ডিসইনফেকশনে আমরা মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে কমাবো, যেন তারা ফার্দার ইনফেকশন না তৈরি করতে পারে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। স্যার আরেকবার একটু হচ্ছে স্টেরিলাইজেশনটা আরেকবার একটু স্যার। স্টেরিলাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনি যে কোনো একটা আর্টিকেল থেকে, যে কোনো একটা জায়গা থেকে যত ধরনের মাইক্রো অর্গানিজম জি। বলতে কি বোঝায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইনক্লুডিং স্পোর, এগুলোকে আপনি রিমুভ করে ফেলবেন বা কিল করে ফেলবেন। আর ডিসইন- আর ডিসইনফেকশন হচ্ছে আপনি মাইক্রোঅর্গানিজম হবে। ম্যাডাম প্লিজ সাইড টক করেন না। ডিসইনফেকশন হচ্ছে আপনি মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে কমায় নিয়ে আসবেন, যেন তারা আপনার জি। শরীরের জন্য বা আপনার হেলথের জন্য হার্মফুল না হয় বা ফার্দার না ইনফেকশন হয়। তৈরি না করে। ওকে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো আমি আরেকটা এক্সাম্পল দিব, আশা করি এবার সবার মনে থাকবে। সাদা পেজ পেলে ভালো হতো। আচ্ছা, ধরেন এইটা হচ্ছে আপনার হাজব্যান্ড। আপনার হাজব্যান্ড একটা আর্টিকেল। এখন আপনি আপনার হাজব্যান্ডকে স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন করবেন। তো আপনার হাজব্যান্ডের লাইফে 5টা ফিমেল পার্সন আছে। এবার মনে থাকবে সবারই। একজন আছে কলিগ, আর একজন আছে কলিগ, একজন আছে জাস্ট ফ্রেন্ড, একজন হচ্ছে ফ্লার্ট করে, একজন হচ্ছে সামথিং সামথিং। এখন আপনি চিন্তা করলেন যে আপনার হাজবেন্ডকে হচ্ছে ডিসইনফেকশন করবেন। তো ডিসইনফেকশন বলতে কি বোঝায়? আপনি আপনার এইগুলো হচ্ছে সবই মাইক্রো অর্গানিজম বা ভাইরাস, ব্যাকটেরিয়া। এগুলোর সংখ্যাকে কমায় নিয়ে আসবেন, যেন তারা পরে হেলথের জন্য হার্মফুল না হয়। ফর এক্সাম্পল, জি। আপনার হাজবেন্ডে দেখলেন কলিগ, এরা আপনার হাজবেন্ডের ক্ষতি না করতে পারে বা তার সাথে আপনার হাজবেন্ডকে না ভাগাতে পারে, বা আপনার হাজবেন্ডকে তারা নিবে না। তো আপনি কলিগদেরকে রাখলেন। জাস্ট ফ্রেন্ড যে আছে দেখলেন এটা চরম হেল্পফুল, এটারে আগে ছড়াইতে হবে। ফ্রেন্ড যেটা আছে সেটাকেও রাখলেন, যেহেতু ফ্রেন্ড থাকতেই পারে। আর সামথিং সামথিং এটাকে সরাই ফেললেন। তো এই প্রক্রিয়াকে বলা হয় ডিসইনফেকশন। অর্থাৎ যে কোনো আর্টিকেল থেকে আপনি ব্যাকটেরিয়ার সংখ্যাকে রিডিউস করা হয়, বা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে রিডিউস করা হয়, যেন তারা ফার্দার ইনফেকশন না করতে পারে। তো হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ডিসইনফেকশন বলতে কি বোঝায়? তার লাইফে যেগুলো তার সাথে প্রেম করতে পারে বা যেগুলো তার সাথে পরকীয়া করতে পারে, এগুলোকে সরাই ফেলবেন। যেগুলো ভালো আছে তাদেরকে লাইফে রাখবেন। বুঝতে পেরেছেন ডিসইনফেকশন এখন? জি। জি। আচ্ছা, এখন স্টেরিলাইজেশন যদি করেন, আপনি চিন্তা করলেন যে আপনার হাজব্যান্ডেরই ঝামেলা আছে, তাহলে এটা স্টেরাইল করা লাগবে। তখন কি করবেন? সবগুলোকে লাইফ থেকে সরাই ফেলে দিলেন একেবারে। তোমার কোনটা বোন, তোমার কোনটা কাজিন, তোমার কোনটা কলিগ, আমার কোনো কিছু দরকার নেই। শুধু তুমি নিজে স্টেরাইল হয়ে থাকবা, একদম নিজে পাক পবিত্র হয়ে থাকবা। এটাকে বলা হয় কি? স্টেরিলাইজেশন। অর্থাৎ Sterilization। স্টেরিলাইজেশন হচ্ছে যে কোনো ধরনের একটা আর্টিকেল থেকে বা যে কোনো জায়গা থেকে যত ধরনের মাইক্রো অর্গানিজম আছে সবগুলোকে রিমুভ করে ফেলা। ক্লিয়ার? জি ভাইয়া। মনে থাকবে? জি ভাইয়া। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, কেউ স্টেরাইল করতেন বা ডিসইনফেকশন করতেন কাউকে? জি। ও আচ্ছা, কি করছিলেন, স্টেরাইল না ডিসইনফেকশন? ও আচ্ছা, না সুযোগ হয়নি। কোনোটাই না। আকাশী জি ম্যাডাম ভাইয়া। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আকাশী সরকার, আকাশী সরকার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ও আচ্ছা, আপনি কাউকে ডিসইনফেকশন করছেন বা স্টেরাইল করছেন?
পাবলিকলি না বলেন আপনি আচ্ছা নাকি? ঠিক আছে। আকাশী সরকার আমার হচ্ছে আমার একদম সিনিয়র প্লাস হচ্ছে যদিও হচ্ছে আমরা সেম ব্যাচেরই এবং আমার দিদি প্লাস আমার পথপ্রদর্শকও বলা যায়। তো উনি আজকে আপনাদেরকে কিছু গাইডলাইন দিবে। রিসেন্টলি ওনার আইএলটিএস 6 পয়েন্ট করে এসেছে এবং উনি হচ্ছে এই সেপ্টেম্বর ইনটেকেই আশা করা যাচ্ছে যে দেশের বাইরে চলে যাবে যদি কিনা কোনো অকারেন্স বা অঘটন না ঘটে। তো আমাদের গার্ডেনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আহ, আর আমাদের স্টুডেন্টদের সাথে আপনি একটু কাইন্ডলি তাদেরকে কিছু মোটিভেশনাল দিক দিবেন, যারা বাইরে প্রিপারেশন নিতে চাচ্ছে কি করবে, বা অ্যাজ এ মেয়ে আপনি এই সাহসটা কিভাবে পেয়েছেন, এগুলো একটু বলবেন ম্যাডাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ম্যাডাম। আমিও ভালো আছি। আপু একটু সাউন্ডটা বাড়ান। আসলে আমি আমার পরিচয়টা একটু দেই। জি ম্যাডাম। হ্যালো, হ্যাঁ শুনতে জি, পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ জি শোনা ম্যাডাম, যাচ্ছে। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা একটু দেই। আমার হোম টাউন হচ্ছে নড়াইলে। আর হৃদয় ভাই তো আমার নাম বলেই দিয়েছেন। আমি চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করছি। আর মাস্টার্স আমি রাজশাহী ইউনিভার্সিটিতে শুরু করতে চেয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম এবং আমি চান্সও পেয়েছি, বাট আমি ভর্তি হই নাই বিকজ আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে। তো সেই হিসেবেই প্রিপারেশন নিচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি মাস্টার্স আর ভর্তি হইনি। আর রিসেন্টলি আমি আমার আইএলটিএস এর এক্সাম দিয়েছি এবং মোটামুটি স্কোর আনছি। তো সেটা হয়তো ভালো না বা আমার এক্সপেকটেশনের মতো হয়নি। যাই হোক, আর আচ্ছা আমি একটু ম্যাডাম আপনাকে একটু ইন্টারাপ্ট করি। বাংলাদেশে 100 আপনারা জন, যদি আমি একটু ইন্টারাপ্ট করি ম্যাডাম, সরি টু হ্যাঁ সে। বাংলাদেশে যদি 100 জন আইএলটিএস এক্সাম দেয় তার ভিতর 6 আসে হচ্ছে 5%। মানে 100 জন যারা পরীক্ষা দেওয়ার মতো সাহস করতেছে, প্রিপারেশন করতেছে, তাদের ভিতর 5 জনের 6 আসে। 6.5 সে হচ্ছে 3 জনের, আর হচ্ছে 7 আসে হচ্ছে 0.5 বা তারও কম। বুঝতে পেরেছেন? So that's হ্যাঁ not your বুঝতে পেরেছি। expectation. That overcome your expectation. Huge congratulations. থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি যে আপনারা বাইরে যেতে পারেন, বিশেষ করে ফ্যামিলির জন্য। আর কেউ যদি বাইরে সেটেল হতে চান সেজন্যই। আমার মূলত ইচ্ছা বাইরে সেটেল হওয়া, যার কারণে আর কি আইএলটিএস টা দেওয়া। যদিও এখন আমি প্রসেসিং শুরু করি নাই। আর এটা আমার খুব বেশি দিনের জার্নি ছিল না। আমি জাস্ট এই ফেব্রুয়ারি থেকেই শুরু করছিলাম 2025 এর। মাঝে আ অনেক জায়গায় পরীক্ষা দিতে হয়েছে, পড়াশোনা এসব ছিল। তার মাঝে আরকি প্রিপারেশন নেওয়া। আর যদি বলা হয় ডেসপারেটলি পড়াশোনা, আসলে আমি ফুল টাইম জব করি। আপনাদেরকে তো আমি কোথায় জব করি সেটা বলা হয়নি। আমি ব্রাকে আছি। এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রজেক্টে আছি আরকি কেয়ার গিভার ট্রেনার হিসেবে। তো এখানে আমাকে ফুল টাইম জব করতে হয়। তারপরে আরকি রাত্রে যেটুকু সময় পাওয়া যায় সেই হিসেবে প্রিপারেশন নেওয়া। আর আপনাদের হৃদয় স্যারও আমাকে খুব হেল্প করছে। বিকজ আমি স্পিকিং এর জন্য খুবই প্যানিক করতাম। তো উনি আমাকে প্রায় মক টেস্ট নিতেন। সেই হিসেবে আমাকে অনেক হেল্প করছেন। আর আপনাদের কি কোন ধরনের কোন কোয়েশ্চেন আছে আসলে আইএলটিএস কি বা হচ্ছে কিভাবে প্রিপারেশন নিছিলাম, কোন মডিউল গুলো পড়ছি, এ ধরনের কোন কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ম্যাডাম আমার একটু কোশ্চেন আছে, আমার কিছু কোশ্চেন আছে, তারপর আমার স্টুডেন্টের কোশ্চেনে না, যাব। না, আপনি বাদে আপনার আগে আপনি পরে আসেন। আগে হচ্ছে আপনার স্টুডেন্টদের কিছু কোয়েশ্চেন আচ্ছা থাকলে ঠিক তাদের আছে, যে কোয়েশ্চেন গুলো আসুক। সেটাই বেটার হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আপু, ওকে। মূলত আমরা আইএলটিএস মানে আইএলটিএস যে করব এটা আমরা শুরু করব কোথা থেকে? মনে করেন যে কোনো কোচিং বা কোনো বই এরকম মানে শুরুটা করব কিভাবে? এটাই বুঝতে পারতেছি না। আ আচ্ছা, যদি ১ম কথা বলি, কোচিং আপনাকে কি করবে? কোচিং আপনাকে একটা গাইডলাইন দিবে। আমরা প্রাইভেট যদি বলি, আমরা প্রাইভেট কেন পড়ি?
ওই টিচার আমাদেরকে একটা গাইডলাইন দেয়। ইভেন ওই পড়াটা কিন্তু আপনাদেরকে বাই হোমওয়ার্ক দেয় বা আপনি নিজে পড়েন দেন ওই পড়াটা আপনার ক্যাপচার করা হয়। তো আইএলটিএস টা এমন আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনি একটা পড়া শুরু করে কোচিং এ কি হবে? আপনি যাবেন, আসবেন। আপনারা অনেকেই আছেন দেখবেন এর ভিতর স্পোকেনের কোচিং করে ফেলছে বা অনেকে আছে এই যে কম্পিউটার শেখার জন্য স্কিল করে ফেলছে, সার্টিফিকেটও আছে কিন্তু কাজ করতে দেন দেখবেন এমএস ওয়ার্ডের কাজ সে করতে পারতেছে না, কারণ সেটা তার প্র্যাকটিসে নেই। তো কোচিং এ গেলে আপনার কি হবে? আপনাকে টিচার গাইডলাইন দিবে, কিন্তু আপনি যদি নিজে চেষ্টা না করেন ওই গাইডলাইনে কিছুই হবে না। আমি আমার নিজের কথা যদি বলি, আমি কোনো কোচিং করি নাই। আমি কিছু ইউটিউব চ্যানেল ফলো করছিলাম। কিছু না, ২-১ টা আরকি। আর আ আপনাদের হৃদয় দাদার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়েছিলাম। সাথে আমার নিজেরও একজন বড় ভাই আছে। তো এভাবে কিছু ইনফরমেশন নিয়েই শুরু করছিলাম। মূলত ১ম এ আমি ক্যামব্রিজটা দিয়েই শুরু করি। ক্যামব্রিজ যখন শেষ করছি দেন আমি মাক্কারটা করা শুরু করি। তবে মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা আপনাদেরকে বেসিকটা একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। বিশেষ করে টেন্স এর যে বিষয়টা আছে, টেন্স এট লিস্ট কিছু যেগুলো নাউন আছে কোনগুলা, অ্যাডজেক্টিভ কোনগুলা, অ্যাডভার্ব কোনগুলা, এগুলো সম্পর্কে বেসিক ধারণাটা আপনার থাকতে হবে। আপনার বেসিক যদি মোটামুটি স্ট্রং হয়, মানে আমিও খুব বেশি স্ট্রং সেটা না। আপনার বেসিক যদি মোটামুটি স্ট্রং হয়, ইউ আর এবল টু সেলফ প্রিপেয়ার ফর ইউর আইএলটিএস এক্সামিনেশন। আমি একটু অ্যাড করতে চাই। মানে আমরা যেটা ভাবি আমার আইএলটিএস মানে আমার অনেক ইংরেজি জানতে হবে, আমার অনেক গ্রামার জানতে হবে, আমাকে ইংরেজিতে জাজ হতে হবে। দ্যাট নট। আমার জাস্ট কিছুটা জিনিস আমার যে আমি প্রিপারেশন যে কয় মাস নিব সেই কয় মাস আমার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এটাই কিন্তু আমার হচ্ছে আইএলটিএস এর মেইন ভিত্তি। আপনি একদম চাইলে জিরো থেকেও খুব দ্রুত উঠে আসতে পারবেন। আর অনেকের একটা ভুল ধারণা যে আইএলটিএস আমার পাস করতে গেলে বা স্কোর আনতে গেলে আমার কোচিং করতে হবে, এটা টোটালি ভুল ধারণা। আমি নিজেও কোনো কোচিং করিনি। এই যে আকাশী, উনি উনি যার কথা বললো অমিত দা, তো আমি ওনার থেকে হিউজ সাপোর্ট পেয়েছি। আমার বলা যায় যে আমি আজকে যে পজিশনে আছি এটার পেছনে সব থেকে বড় খুঁটি হচ্ছে অমিত দা। তো এভাবেই। আর ম্যাডাম আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে আসলে আমরা কেন আইএলটিএস করব? একটা কথা, আমরা পড়াশোনার ব্যাপারে তো আমরা পরে যাই, আগে জানি যে এটা করার পর আমি মধুটা কই পাবো। কেন আমি মৌটাকে এত কষ্ট করে হচ্ছে মধু পাড়তে যাব? কেন আইএলটিএস করব? আর দেশে তো আমাদের মোটামুটি সবারই ক্যারিয়ার আছে, বাইরে গেলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো? এই জিনিসগুলো একটু আপনি বলবেন আপনার জায়গা থেকে। আচ্ছা, কেন আইএলটিএস করবেন? আইএলটিএস করবেন একটা হচ্ছে বেটার লাইফের জন্য। আপনি বাংলাদেশে আছেন, দেখেন মানে যদি আমি পারিপার্শ্বিক অবস্থার কথা বলে থাকি, যে পরিমাণে সবকিছু মানে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনি যদি একটা বেটার লাইফ লিড করতে চান, এখন যদি আপনাকে বলা হয় যে আহ আপনাকে যদি দুপুর টাইমে যদি বলা হয় যে ঢাকা শহরে আপনি কোথাও মুভ করেন, আপনার মুভ করতে গেলেই 2 থেকে 3 ঘন্টা আপনার হাত থেকে নাই। টাকার মানও সেম। জীবনযাত্রার মান যদি একটা ভালো ফ্যামিলি মানে লাইফ লিড করতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা হয়, রিসেন্টলি এটা তো নিজেকে কষ্ট করতে হবে কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো থাকে, সেজন্য মূলত বাইরে যাওয়ার চেষ্টা করা উচিত আমার মনে হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, একটু বলবেন যে বাইরের দেশে আসলে আমাদের আর নার্সের স্যালারি কেমন? যেহেতু আপনি যেটা বললেন, যেমন আপনি যার কথা বললেন যেমন অমিত দা, শিউলি দি, আপনি তো ওনাদেরকে পার্সোনালি দেখেছেন, চিনেছেন, বা আরো যারা আছে, আমরা চাইলে ওনাদেরকে একদিন আপনাদের সাথে পরিচয় করাবো। তো তারা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ হচ্ছে স্টুডেন্ট নার্স ওই দেশে কেমন টাকা ইনকাম করতে চায়, একটু জাস্ট মাসিক ইনকামের অ্যামাউন্টটা বলবেন, আমি নট যদি ফুল টাইম ওভারঅল নার্স। বলি, ওকে, আমি নার্সের কথা বাদ দিলাম। আমি যদি আমার বর্তমান অর্গানাইজেশনের কথা বলি, এখানে হচ্ছে এটা কেয়ার গিভার ফর জাপান। তো এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং কেয়ার গিভিং এই দুইটারই সেক্টরে 6 মাসের একটা ট্রেনিং করানো হয় এবং সেটা সার্টিফাইড হওয়ার পরে তাকে জাপানে পাঠানো হয়। সেটা 5 লাখ টাকার ভিতর। যখন সে জাপানে যাবে তাকে 5 বছরের ভিসার মেয়াদে তাকে পাঠানো হয়। তো একজন কেয়ার গিভারের বেতনই হচ্ছে সেখানে সে 1.5 লাখ টাকার মতো ইনকাম করতে পারবে। সেটা বাংলাদেশের পক্ষে কি পসিবল? পসিবল না।
আর যদি সেম ইয়েতে আমি ইউকে বা আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া এগুলোতে নার্সদের স্যালারির কথা চিন্তা করি, সে যদি ওখানে রেজিস্টার নার্স হয়, তো সেক্ষেত্রে তার এই যে মহসিন ভাই, আপনারা শুনছেন কিনা, নার্স হিসেবে উনি আছেন আমেরিকাতে। তো ওনার বেতন এখন 11 লক্ষ টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেউ 1 মাসে 11 লক্ষ টাকা ইনকাম করছে, এটা কতজন আছে? আর যদি আচ্ছা আমি পড়ালেখার পাশাপাশি এই কেয়ার স্যালারিতে গিভিং এর, বাংলাদেশে তো কল্পনাই করে না। হ্যাঁ এখন আপনি কল্পনা করতে পারেন যেরকম যেগুলো অনেক বড় রেপুটেটেড খারাপের অর্গানাইজেশন আছে, সেক্টর, বলতে পারেন ডাক, খারাপের তারপরে সেক্টর। হচ্ছে ইউনিসেফ, এই যে যেগুলো আছে, যেগুলো আপনাদের হায়ার এমপ্লয়ার যারা আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর যারা আছে, তাদের বেতন সর্বোচ্চ 7 থেকে 8 লাখ মতো করে হয়। আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না, বাট আমি এখানে এসে বুঝতে পারছি যে বাংলাদেশের প্রেক্ষাপটেও হয়, কিন্তু সেটা মানে নার্সদের পক্ষে ইনকাম করা, যে সে মান্থলি বাংলাদেশের থেকে সে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, বাট 2 লাখ আপ সে ইনকাম করবে, এটা কিন্তু খুবই রেয়ার। আমি যদি বলি আমাদের আগের সেশনে যারা ইউকে তে গিয়েছে, মানে আমাদের 24-এ গিয়েছে, তাদের এখনো পড়া শেষ হয়নি, তারপরও তারা স্টাডির পাশাপাশি পার মান্থ 4 লাখ 3.5 লাখ করে হেসে খেলে ইনকাম করতেছে। কেন হ্যাঁ ইমাজিন? ম্যাম, আপনি বললেন যে এটা কিন্তু দুই মানে আমরা কোনো গল্প দিচ্ছি না বা আমরা কোনো বাড়িয়ে বলতেছি না, আমাদের একেবারে অথেন্টিক সোর্স যাদের সাথে আমাদের রেগুলার কথা হচ্ছে, তারাই আমাদেরকে গাইড করতেছে, তাদের এটা সিনারিও। মানে এমন এমন অনেকের হয়েছে যে দেশে টাকা পাঠাইতে পারতেছে না, এত পরিমাণ টাকা স্টুডেন্ট হিসেবে তারা বাংলাদেশে পাঠাই দিতে। ম্যাম আপনি আর যদি আমার পার্সোনালি কথা বলি আপনাদেরকে, যেরকম আমার যদি আগের চিন্তা ভাবনার কথা বলি, 1 বছর আগের কথাও যদি বলি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল কি, বিএসসি কমপ্লিট করলাম, এরপরে সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করছি, এবং প্রচুর পড়াশোনা করছি। যে সময়টা আমি সরকারি চাকরির পিছনে দিয়েছি, আমি অবশ্য এই যে আমার আরএন ছিল না, আমি এই রিসেন্ট যে নিয়োগে 980 জন বাদ পড়ছে রিটেন পরীক্ষা দেওয়ার পর, তার ভিতর আমি আছি। ঠিক আছে, এবং পিজি থেকে বাদ পড়া হয়েছে, এরকম কয়েকটা থেকেই বাদ পড়ছি শুধুমাত্র আরএন এর জন্য। তো তো এখন মনে হচ্ছে এটা সব থেকে বড় ভুল ছিল, যদি 2022-এ বা 23-এ ইন্টার্নি কমপ্লিট করার পর তখন থেকে যদি প্রিপারেশন নিতাম, তাহলে হয়তো এখন আমি দেশের বাইরে থাকতাম। মানে সেম ভুলটা না আমার লাইফেও ছিল, যে আরএন করে আমি ইন্টার্নের সময় আইএলটিএস এর প্রিপারেশনটা নেইনি। আমাকে অলোক দা, অমিত দা মানে সাথে টোটালি। অমিত দা তো এমন একটা প্ল্যান ছিল যে দুইজন একসাথেই যাব, উনি খুবই চেষ্টা করছে, বাট ওই টাইমটাতে আমার নিজের একটা চরম ভুল ছিল, যে আরএন আর এক্সপিরিয়েন্স। এইটা না আমরা অনেকেই ভাবি যে আমাদের হচ্ছে আরএন হওয়া লাগবে, আমাদের এত বছর এক্সপিরিয়েন্স থাকা লাগবে, না থাকলে আমি যেতে পারবো না। এটা টোটালি একদম ভাগ্যবান একটা কথা, কোনো এক্সপিরিয়েন্স লাগে না। এটা শুধু বাংলাদেশে আপনাদেরকে এটা হচ্ছে ভূগোল পড়ায় রাখে, যে আপনার হচ্ছে এত বছর এক্সপিরিয়েন্স, এই সেই এত কিছু। আপনি ওই যে দেশে যাবেন ওই দেশের আরএন হওয়া মানে আপনি চিট। আচ্ছা ম্যাডাম, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। আপনি তো বাংলাদেশে ব্র্যাকের মতো একটা অর্গানাইজেশন জব করছেন, আপনার স্যালারি যথেষ্ট ভালো। তো এবং যেহেতু আপনি একদম গ্রাম, আপনার বাসা আমি যদি বলি নড়াইলে যথেষ্ট হচ্ছে ভিতরে, নট প্রপার বা টাউন এরিয়া। তো এই জায়গা থেকে আপনার আয়েলটিএস বাইরে যাওয়ার মতো স্বপ্ন দেখা, এবং আপনি যথেষ্ট ভালো বাংলাদেশে ইনকাম করতেছেন, তারপর কেন বাইরে যাওয়ার স্বপ্ন দেখতেছেন? আর স্বপ্ন দেখার পরে আরেকটা ব্যাপার কি, যে স্ট্রাগল, যে আপনি যখন বাইরে যেতে যাবেন অনেকে অনেক কথা বলবে, যে মেয়ে এখনো বিয়ে হয়নি বা হচ্ছে এই সেই, তারপর আরো তো আছেই, মানে আমাদের নার্সদের তো আটকানোর মানুষের অভাব নেই। এই স্ট্রাগল গুলো আপনি কিভাবে ওভারকাম করছেন? যেমন আমি যদি আসি, এখানে আমাদের ম্যাক্সিমাম 31% রয়েছেন, তার ভিতরে 28 বা 27 মেয়ে। তাদের ম্যাক্সিমাম যদি তারা বাইরে যেতে চায়, সব থেকে বড় বাধাটা আসবে তাদের ফ্যামিলি থেকে, যে বাইরে যে কি হবে, এখানে তো ভালো আছি, এখানে তো গভর্নমেন্ট জব করতেছি। এই ব্যাপারগুলো আপনার সাথে হয়েছে কিনা? আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে সব জায়গায় কিন্তু মেয়েরা আগায় আছে। ইভেন আমি যে ব্র্যাকে কাজ করতেছি, আমাদের কিন্তু এই আগের যে 6টা ব্যাচ ছিল, সেই ব্যাচে
26 জন করে স্টুডেন্ট এক একটা ব্যাচ। তো তাতে ম্যাক্সিমামই ছেলে ছিল আর 3 জন করে মেয়ে ছিল। ওভারঅল আমাদের মনে হয় 12 জন মেয়ে ছিল। ইভেন তখন আমাদের ব্র্যাকের এটা ছিল 1.5 লক্ষ টাকা করে এক এক পার স্টুডেন্ট প্রতি ভর্তি নিচ্ছিলাম। তো এই মুহূর্তে আমরা যে নতুন ব্যাচ গুলো শুরু করতেছি সেখানে হচ্ছে সবই মেয়ে। ইভেন তাদেরকে 50% ডিসকাউন্টে ভর্তি করা হচ্ছে। সাথে সে যদি পাশ করে যায় তাকে 25% ডিসকাউন্ট মানে দেওয়া হবে, তাকে টাকাটা ফেরত দেওয়া হবে। তো এইটা কিন্তু তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মেয়েরা আসলে অনেক আপডেট, কিন্তু তারপরেও তারা চিন্তা ভাবনার দিক থেকে আমরা কিন্তু সেই 19 দশকে পড়ে আছি। এখনো মেয়েদেরকে যে এইটা হবে ওইটা হবে কি করতে হবে, ইভেন আমিও ফেস করি যে আহ, বাইরে যেতে দিবে না বা এই করতে দিবে না। বাট আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ, আমাকে একটু আর্গু করবে কিন্তু তারপরে হচ্ছে আমাকে মানে পাঠানোর জন্য তারা চেষ্টা করবে, সমস্যা হবে না আমার ক্ষেত্রে। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, যেরকম ব্রাক এটা নিয়ে প্রবলেম খুবই বলতে যে ধরেন প্রথমত বলতে শোনো, পারে এটা যে প্রবলেম বলতে কি, যখন হচ্ছে কেউ একবার, যখন কারোর একবার অপরচুনিটি চলে আসে, দেন হচ্ছে একবার ভিসা চলে আসে বা এসকোর্ট চলে আসে, অফার লেটার পেয়ে যায়, তখন কিন্তু আর ফ্যামিলি থেকে আটকায় না, বা আর যার আমি একটা যত ক্রিটিসিজম সেটা আগে থেকে আসে। হ্যাঁ ভাই, আমি একটা উদাহরণ দেই। আমাদের সিনিয়র একজন আপু, ওনার নাম হচ্ছে রুবামা। সে এখন সৌদি আরবের রেজিস্টার নার্স, কিছুদিন আগে প্রোমেট্রিক এক্সাম পাশ করছে। তো আমি যখন চট্টগ্রামে জব করি বিজিসি ট্রাস্ট মেডিকেলে টিচার হিসেবে, নার্সিং লেকচারার হিসেবে, তো ওই সময় আপুর অফার লেটার আসে মানে সে সৌদিতে দেওয়ার জন্য, কিন্তু তার ফ্যামিলি থেকে প্রচুর ঝামেলা হয়। ইভেন তার মাকে লুকায় সে হচ্ছে তার ভিসা প্রসেসিং শুরু করে। তারপর যখন ভিসা আসে তখন হচ্ছে তার মা লাস্ট পর্যন্ত রাজি হয়। ইভেন এখন তার ফ্যামিলি খুবই খুশি এবং ওনার বেতন এখন, গতকালই আমার সাথে ওনার কথা হলো, 1.5 লাখের উপরে। এখন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের নার্সদেরকে কেমন দেখা হচ্ছে। আমি মেইন সমস্যা হচ্ছে আমার যে হসপিটালে আমি কাজ করতে চাই না একটাই কারণে, কারণ নার্সদেরকে যে ট্রিটিং করে সেটাই ভালো না। ডক্টর হিউমিলিয়েট করে কথা বলে, ওয়ার্ড বাই পর্যন্ত হিউমিলিয়েট করে কথা বলে নার্সদেরকে। ঠিক অ্যাটলিস্ট বলছেন আপু। এটা থেকে দূরে থাকার জন্য অন্তত আপনি বাইরের কান্ট্রিতে যান। দেখেন আপনি, আমি এরকম কয়েকটা আহ, ইয়েতে কথা বলছি যে সেখানে নার্সিং সাবজেক্টে সরাসরি যেতে গেলে 6.5 বা 7 লাগে। কারণ ওখানে নার্সিং হচ্ছে আপনার কি বলবো ফার্স্ট চয়েস প্রফেশন, আপনাকে অন্যরকম ভাবে ট্রিট করবে। আর এই যে ইউকে তে এত চেঞ্জ আসতেছে, কিন্তু নার্স ডক্টরদের ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা আহ কম রেস্ট্রিকশন। সেখানে হয়তো অন্যদের যদি 10 বছর লাগে, নার্স ডক্টরদের ক্ষেত্রে সেটা 5 বছর লাগবে। বা জব সেক্টরে স্ট্রাগলও কম হবে তার যে। আপনাদের যার যত কোশ্চেন আছে, বাইরে যাওয়া, হায়ার স্টাডি, আইএলটিএস বা হচ্ছে চাকরি রিলেটেড যে কোনো কিছু, আপনারা মনের ইচ্ছা মিটায় কোশ্চেন করতে পারেন। কারণ আসলে ওনাদেরকে না সবসময় পাওয়া যায় না, ব্যস্ত থাকে, প্লাস একবার বাইরে যাওয়ার ফাইল প্রসেস শুরু করলে হিউজ কাজ। যারা এটা করে তারা জানে, আইএলটিএস এর জার্নি কিছুই না। আচ্ছা ভাইয়া, আমরা হ্যাঁ, যদি বিএসসি পরে মানে এই যে লাইসেন্স পরীক্ষা যে মার্চে হবে, লাইসেন্স দেওয়ার পর যদি আমরা মানে নতুন ভাবে প্রিপারেশন নিতে চাই বাইরে যাওয়ার জন্য আর কি, আইএলটিএস এর জন্য যাই হোক, সেটা মানে আর কি কিভাবে নিব, যদি আপু একটু বলতো, মানে গাইডলাইন করলে তো একটু ভালো হয় না, ওইভাবে যদি একটু বলতো তাহলে আমরা ওইভাবে মনে করেন যে আচ্ছা, ইয়ে করতাম, গুছাই নিতাম সব। গুড কোশ্চেন। আচ্ছা আগে আপনারা হ্যাঁ ম্যাডাম, কিছুই না আকাশী ম্যাডাম, আপনি একটু বলবেন একদম এ টু জেড, বুঝতে একদম পারছি। এ টু জেড প্রথম থেকে কিভাবে শুরু করবে, মোটিভেশনটা কিভাবে পাবে, এখান থেকে একটু বলেন। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি জি আপু হ্যাঁ আপু। হ্যাঁ। শুনতে পাচ্ছি। জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, আগে ক্যামব্রিজের বইগুলো বাসায় নিয়ে আসেন। হ্যাঁ, ক্যামব্রিজের বইগুলো যখন কিনবেন ওইটাই আপনার ফার্স্ট মোটিভেশন হবে। মানে ওইটা যখন দেখবেন তখন আপনার মাথায় এমনি আসবে, আচ্ছা দেখি বইটা খুলে দেখি ওর ভিতর কি আছে। প্রথম কাজ হচ্ছে আপনি ক্যামব্রিজের বইগুলো কাছে নিয়ে আসেন। এরপরে আপনি প্রথম বেশি দেখার দরকার নেই, জাস্ট 3 থেকে 4টা, বিশেষ করে যদি আপনি 10টা বাকি রাখেন, 10 থেকে 19 পর্যন্ত বই আগে নিয়ে আসেন। নিয়ে আসার পরে 10 থেকে 14 পর্যন্ত মানে যা আছে ওখানে ওই বই থেকে শুধু পড়ে যান।
আর লিসেনিং শুনে যান। আর কিছুই করতে হবে না, শুধু এটাই করেন। শুধুমাত্র প্রথম ১০-১২ দিন আপনি আপনার পড়ার হ্যাবিটটা আগে তৈরি করেন। তারপর আপনি হচ্ছে কোথায় আপনার ল্যাকিংস আছে, কোথায় আপনাকে ইমপ্রুভ করতে হবে, কতটুকু কোন চ্যানেল আপনাকে দেখতে হবে, সেটা পরের কথা। আগে আপনার কনসিস্টেন্সি নিয়ে আসেন, আগে অ্যাক্টিভ স্টাডিটা শুরু করেন। আমার ১ম সাজেশন এইটা। যখন আপনি অ্যাক্টিভ স্টাডি শুরু করবেন, তখন আপনার ভিতর মোটিভেশন এমনিই চলে আসবে। আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আমাকে এই জায়গায় এটা সার্চ করতে হবে, এখান থেকে এটা নিয়ে আসতে হবে। ১ম আপু, কথা হ্যাঁ হচ্ছে দাদা। আপনি যে দুইটা চ্যানেলের কথা বলছিলেন, ওই যে ফেসবুক ইউটিউবে চ্যানেল, ওই দুইটা চ্যানেলের নাম যদি বলতেন। চ্যানেল বলতে আমি হচ্ছে রিডিং এর জন্য আসলে একেকজনের কাছে একেক রকম। তবে আমার কাছে ভালো লাগছে আপনার হচ্ছে রাশেদ ভাইয়েরটা। আমি রিডিং এর জন্য ১ম এ আমি মনে হচ্ছিল আমার ১০টা-১৫টার বেশি কখনোই হবে না। কিন্তু আমি যখন পুরা রাশেদ ভাইয়ের যে রিডিং এর ৩৬টা ভিডিও আছে মেবি, ওই ৩৬টা ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও কমসে কম হইলেও ৫ থেকে ৬ বার করে দেখছি এবং আমার প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কথা নোট করে আছে। আমার খাতায় পুরো, আমি যখন পরীক্ষার হলে ঢুকছি তখনও আমি ওইগুলো দেখে গেছি আসলে কোন জায়গায় কি হবে, এটা কিভাবে আমাকে করতে হবে। এটা টিপস বা ট্রিক্স না। এটা হচ্ছে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। যে আপনার কোন জায়গাটায় আপনাকে কোন আ কোয়েশ্চেন টাইপে ফোকাস করলে আপনি বেশি এটাতে মার্ক উঠাইতে পারবেন। তো চ্যানেলগুলোর নাম কি আপু? একটা হচ্ছে বাংলায় IELTS, ঠিক আছে? আর আরেকটা যেটা হয়তো যে আমি প্রত্যেকটা মা কোয়েশ্চেনের এক্সপ্লানেশন নেওয়ার জন্য আসাদ ইয়াকুব স্যার, উনি পাকিস্তানের, উনার একটা চ্যানেল আছে। এই ২ টা চ্যানেল আমি ফলো করতাম। একটা হচ্ছে আসাদ ইয়াকুব, আরেকটা হচ্ছে বাংলায় IELTS। আমি বাংলায় IELTS এর ১ম একটা ভিডিও পেয়েছিলাম যেখানে আমার ফোনে একটা নোটিফিকেশন আসছিল যে কিভাবে আমি লিসেনিং এ ৯ পেয়েছি। আমার ১ম ভিডিও, আমার মনে আছে আমার ১ম ভিডিও ছিল ওইটা দেখা। দেন আমি লিসেনিং শুরু করি। এবং তখন আমি রিডিং ধরি নাই। আমি শুধু মানে ১৫ দিন ধরে শুধু লিসেনিংই করে গেছি। যে আমি আগে আমার অ্যাক্টিভ মানে স্টাডিটা শুরু করি। দেন আমি আস্তে, আস্তে প্রত্যেকটা জিনিস শুরু করব। ইভেন আমি যদি আমার স্পিকিং এর কথা এসে বলি, আমি স্পিকিং এ এমন ছিলাম যে আমি কথাই বলতে পারতাম না। আমি যখন কথা বলতে যেতাম আমার মাথা পুরো ব্ল্যাংক হয়ে যেত। ইভেন আমি এইটা বলতে পারি, কেউ যদি ফরেন ল্যাঙ্গুয়েজ এ কথা বলতে চায় সে ৩ মাস কারো মানে কোনো কিছু নিয়ে একটানা পড়ে থাকলে বা ওই এনভায়রনমেন্ট এ থাকলে ৩ মাসে সে ফ্লুয়েন্ট হয়ে যেতে পারে। এবং আমার স্পিকিং এ 6.5 আসছে। যদিও আমি আশা করছিলাম 7 আসবে। যাক, আনফরচুনেটলি সেটা হয়নি। ক্যামব্রিজের বইগুলোর নাম কি ম্যাডাম, একটু বলা যাবে? আপনি ক্যামব্রিজের বুক পড়ার কথা হ্যাঁ, ওটা বললেন যে। ক্যামব্রিজের বইয়ের কোনো নাম নেই। এটা ক্যামব্রিজ বললেই আপনি ক্যামব্রিজ লিখে সার্চ করেন, দেখেন কভার পেজেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। আপু, ওই যে ইউটিউবটা কি আশা দিয়া খুব দিয়ে সার্চ হ্যাঁ, দিব? হ্যাঁ। আপনি এখনই সার্চ করে দেখতে পারেন, আসাদ ইয়াকুব দিলেই চলে আসবে। আরেকটা আছে বাংলায় IELTS। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না, আপনাদের কারোর আর কোনো কোশ্চেন কোশ্চেন বলতে আছে? আমরা অ্যাকচুয়ালি আচ্ছা আইএলটিএস এর উপর হচ্ছে কিভাবে ভালো করতে পারি, নিজের ইনফ্লুয়েন্স কিভাবে মানে বলা, কথা বলার যে উম ধরনগুলো, এগুলো কিভাবে সঠিক এবং ভালোভাবে করতে পারি সেটা। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন কোনো ব্যাপার না। যেরকম আমার আঞ্চলিকতায় অনেক সমস্যা আছে। আমি প্রোনাউন্সিয়েশন করতে গেলে আমার কিছু, কিছু জায়গায় বেশ সমস্যা হতো। বাট এটা আস্তে, আস্তে যখন আমি কিছু বিশেষ করে অ্যাক্টিভ লিসেনিং যেটা আছে, অ্যাক্টিভ লিসেনিংটা এরকম যে আপনি যখন ধরেন একটা ভিডিও আপনি চালু করলেন। চালু করার পরে ওই পারসন যেটা বলতেছে সেই সাথে, সাথে ও বলার সাথে, সাথে আপনিও সেটা বলবেন। এটা আপনি জাস্ট ১৫ দিন করেন বা আপনি ধরেন কোথাও যাচ্ছেন। বিশেষ করে আমি কি করতাম, যখন আমি অফিসে আসতাম, আমার অফিসে যাইতে আমার ১৫ মিনিট সময় লাগে হেঁটে যাইতে। তো আমি একটা হেডফোন কানে দিতাম।
একটা ড্রামা বা ভিডিও এরকম চালাই দিতাম, যেটা হচ্ছে কনভারসেশন, ডেইলি কনভারসেশন যেটা হয় সেটা চালাই দিয়ে ওরা যেটা বলতো আমি হয়তো বলতে বলতেই অফিসে যেতাম, এবং 15 পর থেকে আসতে 15 মিনিট, যাইতে 15 মিনিট, 30 মিনিট আমি এই কাজটা করতাম, যেটা আমাকে হেল্প করছে প্রনাউন্সিয়েশন ডেভেলপ করতে আর হচ্ছে ফ্লুয়েন্সি ডেভেলপ করতে। আর আরেকটা যেটা আছে, যেটা চ্যাট জিপিটি, ও আপনাকে খুবই হেল্প করবে স্পিকিং এর ক্ষেত্রে, বিশেষ করে আপনি যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন, ভুল হোক, কিন্তু ও আপনাকে পরে হচ্ছে ওইটাই সঠিক করে, আপনি যদি বলেন যে আমাকে এটা সঠিক করে দিয়ে দেন, ও তখন এটা সিকোয়েন্স করে আপনাকে সেন্টেন্সটা মেকিং করে দিবে। হ্যাঁ, ভুল লিখলেও সে আবার রাইট সিকোয়েন্স দিয়ে দেয়, যে এটা হ্যাঁ, তোমার ভুল ছিল। হ্যাঁ, এটাই মেইন কথা হচ্ছে, আপনি যদি এটার উপর মানে আপনি যদি চান যে আপনি এটা করবেন, আমরা যখন মন থেকে কিছু চাই তখন কিন্তু সেটা আমাদের ভিতর এমনিই চলে আসে। আপনি যদি জি মন ম্যাম। থেকে চান যে আমি এটা করতে চাই, বা আপনি এটার প্রতি ডেসপারেট হয়ে যান, তখন দেখবেন না কেউ কারোর কাছ থেকে আপনার মোটিভেশন লাগতেছে না, আপনি নিজেই মানে নিজেই নিজেকে মোটিভেট করতে পারতেছেন। তখন আপনি নিজেই বুঝবেন আসলে আমাকে এই জায়গাটা ডেভেলপ করতে হবে, এখানে আমার এতটুকু টাইম দিতে হবে। আর যদি এরকম মনে করেন যে হ্যাঁ, আমি আগে শুরু করছি, মোটিভেশন নিলেন, খুব মোটিভেশন নিলেন, হ্যাঁ ভিডিও দেখছেন, মোটিভেশন নিয়ে আপনি বললেন যে ঠিক আছে আজকেই পড়ে শেষ করে দিব, দেখবেন ওইটা আপনার স্বল্প সময়ের জন্য আছে, কিন্তু আপনি যদি নিজের কনসিস্টেন্সি ধরে রাখতে না পারেন, তাহলে আইএলটিএস আপনার জন্য না। বা শুধু আইএলটিএস না, প্রত্যেকটা জিনিস আপনি আপনার বেসিক স্টাডির কথা চিন্তা করেন, একাডেমিক স্টাডির কথা, আপনি যদি 10 দিন পড়াশোনার বাইরে থাকেন, পরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি কিন্তু ওইটার কিছুই বলতে পারবেন না, ভুলে যাবেন। এই যে আপনাদের টিচার আছে কি বলে জি কি, স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন না, উনি পড়াই যাচ্ছে, আপনি পড়লেন না, পরের দিন ক্লাসে 2 দিন পরে এসে ওনার যখন ক্লাস থাকবে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কিন্তু ওইটার অ্যান্সার করতে পারবেন না। বলতেই পারবো না। জি জি। হ্যাঁ, যেটাই আপনি শুরু করেন না কেন, আপনাকে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। আর বারবার যখন একটা জিনিস আপনি রিভাইজ করবেন, ওইটা আপনার কিন্তু রিপিটেশন হওয়ার কারণে ওইটা আপনার মাইন্ডে থেকে যাবে। আচ্ছা, আপনাদের জন্য আরেকজন ওয়েট করতেছে, কিছুক্ষণ পরে উনি জয়েন করবে। তো আর কোনো কোশ্চেন থাকলে আপনারা ম্যাডামকে করতে পারেন। আর কি আছে? আপু জি হচ্ছে আপুর চ্যানেলটার কথা বললেন, ওটা যদি একটু আবার বলতেন। একটা হচ্ছে বাংলায় আইএলটিএস, আর একটা হচ্ছে আসাদ ইয়াকুব। হ্যাঁ আপু, আমি সার্চ দিছি, পাইছি দুটোটাই। বুঝেছেন? ওখানে যে আপনি আগে ভিডিও গুলো দেখেন, জাস্ট 2-1টা ভিডিও দেখেন, ওখানে মোটিভেশনাল ভিডিও আছে, আপনি কিভাবে শুরু করবেন, বেসিক স্টাডি কিভাবে করতে হবে, কত মিনিট আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন, বা হচ্ছে প্রথম আপনি প্রাথমিকভাবে শুরু করতে গেলে আপনাকে কি কি করতে হবে, সেগুলো প্রত্যেকটা জিনিস ওখানে ধাপে ধাপে দেওয়া আছে। কিন্তু এটা আপনাকে সময় নিয়ে করতে হবে। আপনি যদি মনে করেন না আজকে 1 ঘন্টা পড়ছি, ঠিক আছে কালকে ভালো লাগতেছে না, থাক 2 দিন পরে আবার শুরু করব, তাহলে এটা হবে না। আমি আইএলটিএস এর বই কিনে রাখছিলাম 2024-এ, কিন্তু তারপরে সরকারি চাকরির পরীক্ষা, সামরিক শাসনের পরীক্ষা, পিজির পরীক্ষা, মানে এত কিছু করতে করতে ওইটা একদিন নিয়ে বসছি, রেখে দিছি, আবার হচ্ছে আরেকদিন নিয়ে বসছি, এরকম করে 2024 আমার পুরো সময়টা গেছে। তো আপু 2025 এসে ক্যামেরিজের বই কয়টা কিনতে হবে, মানে কয়টা শেষ করা লাগবে? আপনি বই আপনি 10 থেকে 19 পর্যন্ত কিনেন। এখন আপনি যদি এক্সট্রা কিছু করতে চান, দেন এক্সট্রা রিডিং কিছু পড়তে চান, তাহলে আপনি আগের গুলো নিতে পারেন, বা 6-7 থেকে শুরু করতে পারেন। কে- হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের ক্যামব্রিজে কিন্তু 10 থেকে 19 পর্যন্ত ওয়ান ওয়ার্ড অনলি দেওয়া থাকে, বাট এইবার আমার এক্সামে 2 ওয়ার্ড আসছে, 2 ওয়ার্ড অর এ নাম্বার, অর্থাৎ এখানে হচ্ছে 3টা ওয়ার্ডও হতে পারে বা 2টা ওয়ার্ডও হতে পারে, যার কারণে আপনাদের ওই আগের কোশ্চেন গুলো রিপিট হচ্ছে কিন্তু।
তো সেক্ষেত্রে আপনি ক্যামব্রিজ 5 থেকে শুরু করতে পারেন। 5 থেকে 20 পর্যন্ত। 15টা ক্যামব্রিজ বই পড়লে ক্যামেরিজ আপনার আছে, ক্যামেরিজ বই ছাড়া কি আদার্স কোনো বই আছে যে ওগুলো দেখতাম? হ্যাঁ, ক্যামব্রিজ শেষ করার পর আমি হচ্ছে মাক্কার শুরু করছিলাম। কি বই আপু? মাক্কার, মাক্কা। মাক্কারের বই। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, আপনাদের হচ্ছে বুক লিস্ট গুলো আমি দিয়ে দিব। আমি আমি এখন একটু আসি। আমি আপনাদের একটা কথা বলছিলাম যে প্রথমেই আমি এবং আকাশী ম্যাডাম আমাদের দুইজনের আইএলটিএস এর পেছনে একটা মানুষের সব থেকে অবদান, এবং আমি ডিরেক্টলি স্বীকার করি আমি আজকে যে পজিশনটা গেইন করছি এটার পেছনে তার গাইডলাইন, তার একছত্র হচ্ছে ভালোবাসা, দিক নির্দেশনা সবকিছুই রয়েছে। তো সে হচ্ছে আমাদের অমিত বর্মন, আমি ওনাকে যদি দাদা বলি, অমিত দা। হয়তো বা ওনার সাথে পরিচয় না হলে আমার আইএলটিএস হায়ার অ্যাম্বিশনের স্বপ্ন দেখা, কোচিং এ আসা বা হচ্ছে টিচিং এ আসা এগুলো হয়ে উঠতো না, অ্যাজ ইউজুয়াল ভাবেই থেকে যেতাম। তো আমি দাদাকে রিকোয়েস্ট করছিলাম, কিছুক্ষণ আগে উনি আমাকে ফোন দিছিল যে খুব সামান্য মানে 10 মিনিটের জন্য আমাদের সাথে জয়েন করার জন্য। দাদা অলরেডি আমাদের ক্লাসে জয়েন করেছে। তো আমি দাদাকে রিকোয়েস্ট করব একটু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, এবং আপনাদের যে যে কোশ্চেন থাকতে পারে সেগুলো করতে পারবেন। বাই দ্য ওয়ে, ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি বাংলাদেশে হচ্ছে গভর্নমেন্ট জব করতো, এয়ারপোর্টে ছিল পোস্টিং। উনি হচ্ছে এখন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডে আছে মাস্টার্সের জন্য। এটাই। এটা ছাড়া উনি বাংলাদেশে এমএসএফ এবং রেড ক্রিসেন্ট, ইউনিসেফ এই এনজিও গুলোতে জব করেছে একটা সময়। দাদা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যালো। হ্যাঁ জি দাদা, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আসলে জানি না যে এখানে কোন ব্যাচের ক্লাস হচ্ছে, এটা পোস্ট বেসিক, ডিপ্লোমা না মিডওয়াইফারি, যদি দাদা আমাকে এখানে একটু ক্লিয়ার পোস্ট করতেন। বেসিক এবং লাইসেন্স দুই ব্যাচ আছে। আচ্ছা, পোস্ট বেসিক এবং লাইসেন্স দুইটা ব্যাচ আছে, বুঝতে পারছি। তো আমি জানি না আপনাদের কোন টপিকস এর উপরে ক্লাস হচ্ছে, আমি তো হুট করে ঢুকে গেলাম। হৃদয়, আমি এদের সাথে কথা বলতেছি ভাই, তোমার যেটা করতে বললাম তুমি একটু দেখো। আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা, দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন আছে? যদি থাকে তাহলে আমাকে করেন। আমি আসলে আপনাদের কি কোশ্চেন গুলোর উত্তর দিতে পারি কিনা। আচ্ছা হৃদয়, আমার মনে হয় অনেকগুলো বড় পরিচয় দিছে। আসলে আমি এত বড় পরিচয় হোল্ড করি না। আমি সাগরের একটা নুড়ি পাথর। আইডিয়ালি ফিল ভেরি কমফোর্টেবল whenever I express myself like a small stone of big ocean. তো এই জায়গা থেকে যারা নার্সিং এ আসছেন, ছেলে মেয়ে বা যারা মিডওয়াইফারি থেকে যারা আসছেন, যারা কাউন্সিল পরীক্ষা দিবেন, সবার জন্য একটা কথাই বলি যে আমাদের বাংলাদেশের নার্সিংটাকে খুবই জঘন্যভাবে একটা দলিত পতিত, একটা খুবই বাজেভাবে ট্রিট করে। বিশেষ করে যারা মেয়েরা আছে তাদের তো কোনো কথাই নাই। অনেকে জি বিয়ে জি ভেঙে যায় ভাইয়া, জি। নার্সিং এ আসে। অনেকে বাড়ির পাশে যে আন্টিটা ছিল সেও দাম দিতে চায় না যে আসলে নার্সিং এ আসছে, নার্সিং এ এসে তারা কি করবে। অনেক কথাবার্তা আছে এখানে। তো আসলে আমার ফিলোসফিতে যেটা বলি সেটা হচ্ছে, উম আপনি যদি নিজেকে সম্মান না করেন, আপনি যদি নিজেকেই দাম না দেন, পৃথিবীতে কেউ আপনাকে দাম দিবে না। প্রথম সত্য কথা। যেমন অনেকের অনেক বড় এক্সপেকটেশন থাকে, অনেক ইচ্ছা থাকে, অনেক চাহিদা থাকে, অনেক দাবি দেওয়া থাকে, অনেক আশা থাকে, ফ্যামিলিরও থাকে। কিন্তু আপনি সেই পরিমাণ ইফোর্ট তো দেনই না, উল্টো চিন্তা ভাবনা করে ঘুমাই যান। আসলে এই এই ফিলোসফি নিয়ে আসলে খুব বেশি দূর আগানো যাবে না। যারা এখানে ডিপ্লোমা, বিএসসি শেষ করছেন, যারা কাউন্সিল পরীক্ষা দিবেন, বা যারা মিডওয়াইফারিতে আছেন, বা যারা পোস্ট বেসিকে আছেন, যারা পোস্ট বেসিক ভর্তি পরীক্ষা দিবেন, সবার জন্য একই কথা যে আসলে আপনাকে লেগে থাকতে হবে যেকোনো কিছুর পিছনে। প্রচন্ড রকম ভাবে ডেডিকেটেড হয়ে লেগে থাকতে হবে। প্রথম ভাইয়া কথা। মিডওয়াইফারি থেকে কি যাওয়া যায় বাহিরে, ইউরোপে? হ্যাঁ, যাই। আমার ইউনিভার্সিটিতে একটা মেয়ে আসছে, আমার ব্যাচের আগের ব্যাচে। সে মিডওয়াইফারি ডিপ্লোমা কমপ্লিট করছে সম্ভবত ব্রাগের একটা প্রতিষ্ঠান থেকে। তো পরবর্তীতে সে এখানে আসছে, এসে আপনার ইয়ে করতেছে, বিএসসি করতেছে এখানে। তো কাজেই অনেক সুযোগ আছে, কেমন? এখন ডিপ্লোমা আপনি, শেষ করে কি বিএসসির জন্য যাওয়া যায় ওখানে? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে, আমার একটা কলিগই বলা চলে। তার নাম হচ্ছে স্বস্তিক, আপনার নামটা হয়তো শুনছেন। বিভিন্ন সময় বিভিন্ন পেজ থেকে উনি লাইভ করছে আমাদের বাংলাদেশের নার্সদেরকে আসলে ইনফ্লুয়েন্স করার জন্য। তো উনি কিন্তু চলে আসছে।
উনি ডিপ্লোমা কমপ্লিট করে শেরেবাংলা থেকে কমপ্লিট করছিল। কমপ্লিট করার পরই সে চলে আসছে বিএসসি করতে এখানে আসছে। কিন্তু অনেকে বলে যে বিএসসির জন্য নাকি ভালো ওইখানে ভার্সিটি নাই, কিছু নাই, যাওয়া যায় না। যদি ভালো কিছু শুনেন করতে হয় তাহলে বাংলাদেশ থেকে বিএসসি করে ব্যাপারটা, তারপর যাওয়া লাগে। আপনার নাম কি? সোনিয়া সর্দার, বাসা কোথায়? বাসা শরীয়তপুর। শুনেন, ধরেন আপনি একটা প্রেম করছেন, হ্যাঁ? আপনি প্রেম করার পরে আপনি আপনার ১ম প্রেম। আপনি এখন একজনের কাছে বুদ্ধি নিতে গেছেন যে, আমি তো একটা প্রেম করছি, আমি এই প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাই। আমাকে বুদ্ধি দাও, পরামর্শ দাও কিভাবে এই কাজটা করতে পারি। কিন্তু আপনি এমন একজনের কাছ থেকে আসলে বুদ্ধিটা নিতে গেছেন, তার হিস্ট্রি ঘাটলে দেখা যায় সে ১৭টা প্রেম করে ১৮ নম্বর প্রেম করতেছে। মানে সে ফার্স্ট প্রেমে কখনো বিয়ে করতে পারে নাই। এখন সে কি কখনো আপনাকে সঠিক বুদ্ধি দিতে পারবে? ১ম প্রেমটাকে কিভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয়? বলেন, পারবে? কখনোই পারবে না। সে তো পারবেই না। উল্টো আপনাকে বলবে, "আরে বেটা তুই পাগল নি। তুই এটা ভাইঙা তেল ব্রেকআপ করে ফেলা, করে ৩ নাম্বার প্রেম শুরু কর।" সে আপনাকে এই বুদ্ধিটা দিবে। তো কাজেই ডেফিনিটলি I need to select anyone who can give you the proper suggestion, proper guidance. That's it. ডিপ্লোমা করে দেশ-বিদেশ বাংলাদেশের নার্সরা চলে আসছে। এই গতকালকে একটা ছেলে এসছে, সম্ভবত সেও ডিপ্লোমা করেছিল। কি একটা ইউনিভার্সিটি হৃদয়ের পরিচিত, একটু আগে আমাকে নক দিছিল। যাই হোক। তো সে তো ডিপ্লোমা করে আসছে। ডিপ্লোমা করছে, তার স্কোর আসছে 6.5। তারপরে আমি যেই কলেজ থেকে পড়াশোনা করছি সেই ব্যাচেরও একটা ছেলের গত পরশুদিন রেজাল্ট দিছে, তারও 6.5 ছিল, ডিপ্লোমা করা। তারা সবগুলো যাদের আইএলটিএস স্কোর আছে 6, 6.5, তারা কেউ বাংলাদেশে বসে থাকবে না। বাংলাদেশে আসলে জন্মগ্রহণ করার জন্য খুবই ভালো একটা জায়গা, কিন্তু বাংলাদেশটা সার্ভাইভ করার জন্য খুব একটা ভালো দেশ না আসলে। কারণ এখানে আপনি বেতন পাবেন কত? আপনাকে বেতন দিবে খুবই ন্যূনতম একটা টাকা। এইভাবে তো আসলে দিন চলে না, তাই না? তো কাজেই আহ ঘুরে ফিরে একই কথা বাবা, যে যারা আসলে দেশের বাইরে আসতে চান বা দেশের বাইরে আসার জন্য খুব বেশি চেষ্টা করতেছেন, তাদের জন্য একটাই কথা বলবো, আপনারা খুব পাগলের মতো পরিশ্রম করেন। যদি ডিপ্লোমা করেন, কাউন্সিল যারা করতেছেন তারা কাউন্সিল করেই শেষ করেই তাড়াতাড়ি আইএলটিএস এর কোচিং শুরু করে দেন। আইএলটিএস এর কোচিং এর জন্য মানে আপনাদের ম্যাডাম শুনতেছিলাম একটু, উনি আপনাদেরকে অনেক রকম সুন্দর করে বুঝাই দিয়েছে। তো আপনারা শুরু করে দেন। কেমন? শুরু করলে আপনার শেষ আছে। আপনি যদি শুরুই না করেন, আপনার শেষ আপনার কিভাবে আসবে বলেন? খুব সিকোয়েন্স ওয়াইজ কথাবার্তা। আপনি যদি শুরু করেন তাহলে আপনার শেষে আসবে। আপনি যদি শুরু না করেন তাহলে আপনার শেষটা আপনি কিভাবে নিয়ে আসবেন? আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেক রকমভাবে ব্লেম দেই। হয় না, হয় নাই, যে কি একটা আপু মনে একটু আগে বলল, কি সর্দার জানি। বাংলাদেশে এরকম অনেকেই শুনতে পাবেন যে ডিপ্লোমা করে কিছু হয় না, বিএসসি করে কিছু হয় না। আরে হয় নাকি? আপনি যদি হওয়ার মতো কাজ করেন তাহলে আপনাকে চাকরি দিতেও বাধ্য, চেষ্টা আপনাকে ভালো করলে হবে পজিশনেও ভাইয়া, নিতেও চেষ্টা বাধ্য। না করলে হবে না তো। এক্সাক্টলি। তো এটাই আরকি। যাই হোক, আমি আ এটাই কথা। আপনাদের যদি কোনো স্পেসিফিক জায়গা থেকে কারোর কোনো সাজেশন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করতে চান, আমাকে বলেন, আমি চেষ্টা করব আপনাদের মানে খুব, আমি হয়তো আপনাদের সাথে ৫ মিনিটের স্টে ফার্স্ট করতে টাইম পারবো। থেকে মানে কিভাবে আমরা শুরু করব, যে আইটিএস করব, স্পিকিং এ আচ্ছা। ভালো, কিভাবে করব এরকম? জয় সরি, হৃদয়, হ্যালো? হ্যালো? আচ্ছা, হৃদয় স্যার আছে কিনা কে জানে। আচ্ছা শুনেন, বেসিক্যালি আপনারা শুরু করতে পারেন, অনেকে বলে ঘরে বসে প্রিপারেশন নেওয়া যায়। কিন্তু এটা একটু এ বিট কমপ্লিকেটেড। এইজন্য কমপ্লিকেটেড কারণ প্রথমত হচ্ছে আইএলটিএস আমাদের গতানুগতিক পড়ার মতো না। যে আমরা ডিপ্লোমা থেকে যারা পড়ছি, বিএসসি থেকে যারা পড়ছি, আমরা সালের কতগুলো প্রশ্ন পড়তাম। আর কি করতাম? সালের প্রশ্ন পড়ার পরে এগুলোই তো করছি নাকি? অন্য কিছু করতাম। সালের প্রশ্ন পড়তাম, নিউটন একটা বই পড়ছি। আ ব্যাস দ্যাটস ইট। এগুলোর উপরে আমরা কিন্তু পরীক্ষা দিয়ে ফেলছি। কিন্তু আইএলটিএস কিন্তু একেবারে একটা ভিন্ন জগতের পড়াশোনা। এখানে আপনাকে খুব মানে যত্ন করে পড়তে হবে এখানে। খুব যত্ন করে পড়তে হবে বাবা। তো কাজেই আপনারা বললেন যে আমরা কিভাবে শুরু করতে পারি? তো আপনারা কোনো কোচিং এ যেতে হবে না। কিন্তু যারা স্টুডেন্ট পাস করছে এরকম অনেকেই পাবেন, দেখবেন যারা ছোট পরিসরে ব্যাচ পড়ায় বা বুঝায়, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, শুরু করেন। এ কথা বলার ২ টা কারণ আছে। ২ টা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে তারা কখনো কমার্শিয়ালি চিন্তা করবে না। সেকেন্ড কারণ হচ্ছে তাদের কাছে এরকম না যে ২ মাস পরে তারা আপনাকে আর পড়াবে না। আপনি তাদের কাছ থেকে পড়ে আপনি বেসিকটা শুরু করে নিতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? যদি এরকম অ্যাম্বিশন থাকে, অনেকেই বাইরে যাবে না কিন্তু নিজের প্রোফাইলটাকে ভারী করার জন্য অনেকেই আইএলটিএস টা করে রাখে। এরকম অনেকেই আছে, আমার অনেক জুনিয়র সিনিয়র অনেকেই আছে। আপনার যদি একটা আইএলটিএস থাকে, সারা বাংলাদেশে হাতে গোনা ১০০ জন নার্সেরও সম্ভবত আইএলটিএস নাই। নার্স তো হাজার, হাজার। বুঝাতে পারছি মনে হয়। আইটিএস করার আগে তো স্পিকিং ভালো লাগে না ভাইয়া? মানে সবগুলোই লাগে। তো আপনি তো একসাথে শুরু করতে হবে আপনাকে। তো ওই জায়গা থেকে আপনারা এটা করতে পারেন। কেমন?
হ্যাঁ, মিডওয়াইফারিদের জন্য কেমন মানে আপনার কথা ক্লিয়ার না বাবা। হ্যালো। মিডওয়াইফারিদের জন্য হচ্ছে গিয়ে কেমন সুযোগ সুবিধা থাকে? এখানে সুযোগ সুবিধা বলতে আপনি প্রথমে এখানে আসবেন, আসার পরে মোটামুটি আপনাকে ইউনিভার্সিটিতে এনরোলড হবেন, হওয়ার পরে আপনাকে কোনো ছোটখাটো একটা চাকরিতে আস্তে আস্তে ঢুকতে হবে। ঢোকার পরে তারপরে যে আস্তে আস্তে আপনার আর্নিংটা শুরু হবে, এবং লেখাপড়া তো ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় সেটাই, একটু ডিফারেন্ট আছে এদের দেশের পড়াশোনা। আমি আছি এই মুহূর্তে ইংল্যান্ডে, ম্যানচেস্টার। তো আমাদের এখানে যারা কাজ করে, যারা হেলথ প্রফেশনাল, তারা সবাই টুকটাক কাজ করে। কাজ করে নিজের পড়াশোনার খরচ বের করে ফেলছে, বাড়িতেও টাকা পাঠায়, এরকমও আছে অনেক। তো সুযোগ আছে। এখানে পরিশ্রম করলে আপনি অনেক টাকা পাবেন। অনেক মানে অনেক আর্নিং করতে পারবেন, এবং একই সাথে আপনার, আমি বুঝি না, আপনাকে কিছু বললেন? নার্স হিসেবে কি কাজ করেন দাদা ইংল্যান্ডে? বুঝিনি। আপনি কি দাদা মানে রেজিস্টার্ড নার্স হিসেবে কি কাজ করেন ইংল্যান্ডে? না, আমি এখন রেজিস্ট্রেশন পাইনি। আমি রেজিস্ট্রেশন পরীক্ষা দিব জানুয়ারিতে। আমার রিসেন্ট পড়া শেষ হলো। আমি গত মাসে আমার মাস্টার্স কমপ্লিট করছি। এখানে রেজিস্টার্ড নার্সে কাজ করতে হলে আমাকে সিবিটি দিতে হবে, এবং অস্কি নামে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা দেওয়ার পরে আমি রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করতে পারবো। এছাড়া আমি অ্যাসিস্ট্যান্ট কেয়ার ওয়ার্কার, কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কেয়ার হিসেবে কাজ করতে পারি। তো দাদা একটা জিনিস বলবেন যে ম্যাক্সিমাম একটা হেজিটেশনে সবাই ভুগে, যেমন আমিও ফার্স্টের দিকে ভুগতাম যে বাইরে যেতে গেলে আসলে যে টাকাটা খরচ হয় এটা আদৌ তুলে নেওয়া সম্ভব কিনা, প্লাস হচ্ছে স্টুডেন্ট অবস্থায় কেমন টাকা ইনকাম করা সম্ভব, বিশেষ করে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে। আর্নিং সম্ভব, এখন আর্নিং সম্ভব। বাংলাদেশেও কি আসলে চাকরি বাকরি খুব সহজ? বা বাংলাদেশেও তো প্রতিযোগিতা আছে, তাই না? তো প্রতিযোগিতা সব জায়গায় থাকে। তো এই প্রতিযোগিতা আবার অন্ধ কোনো প্রতিযোগিতা না যে আপনি পাগলের মতো পরিশ্রম করে যাচ্ছেন, আপনার প্রাপ্যটা আপনি পাচ্ছেন না। ব্যাপারটা কিন্তু এটা না। আপনি এখানে পরিশ্রম করলে আপনার পরিশ্রমের যেই পারিশ্রমিকটা, এটা এরা খুব ভালোভাবে আপনাকে বুঝাই দিবে। বুঝতে পারছেন? প্রথম কথা। তো আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, নিজের পড়াশোনার খরচ বের করে ফেলতে পারবেন, এবং আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবে। যেটা আমি দেখতেছি, যে যেটা আমি করতেছি, বা আমার সাথে যারা আসে তারা যেটা করতেছে, তারা তো সবকিছুই করতেছে। তাইলে এগুলো সম্ভব, করা যায়। শুধু আপনার একটা, মানে কি বলা যায় এটাকে, আপনার সৎ একটা চিন্তা এবং একটা ইচ্ছাশক্তি থাকতে হবে, যেটা খুব দরকার। আদার্স কি কোনো বই আছে যে কিছু বই বা চ্যানেল এইসব কিছু আমরা ফলো করব, এরকম কিছু আছে যে ভালো হবে ইউটিউবে অভাব নেই। বিগিনিং এর জন্য? কেমব্রিজ, হ্যাঁ, আপনারা কেমব্রিজ করতে পারেন আইএলটিএস এর জন্য ফলো বুক হিসেবে। কেমব্রিজ রাখতে পারেন, তারপরে রাখতে পারেন হচ্ছে আপনার মাক্কারের বই রাখতে পারেন। এগুলো খুব অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। আপনারা প্রথমে এক্সপোজ হবেন, আইএলটিএস এর মার্ক ডিস্ট্রিবিউশন জানবেন, কোন কোন ক্যাটাগরিতে কি কি পরীক্ষা হয়, কত ঘন্টার পরীক্ষা হয়। জাস্ট আপনাকে 15 দিন এগুলো নিয়ে একটু যখন আপনি মোটামুটি বুঝবেন, তারপরে আপনাকে কোশ্চেন প্যাটার্ন বললে তারপরে আপনি বুঝতে পারবেন। এখন যদি আপনাকে বোঝাই যে এই কোশ্চেন প্যাটার্ন এরকম, এটার জন্য এটা অ্যান্সার, আপনি তো সব মাথার উপর দেবে, মানে সময় নষ্ট করা আপনারও আমারও। আপনাকে প্রথমে এক্সপোজ হতে হবে এটার ভিতরে, তারপরে আপনি বুঝবেন যে আসলে আইএলটিএস জিনিসটা কি, আমাকে কি করতে হবে, কি না করতে হবে, কেমন। ব্যাপারটা হচ্ছে সিকোয়েন্স, কিন্তু এটা একটু গতানুগতিক পড়ার বাইরে। কারণ আমরা নার্সরা, আমরা ওই যে বললাম, আমরা তো আমাদের নিজেদেরই দাম দেই না। আমরা তো পড়াশোনাই করি না, সালের প্রশ্ন করে আমরা পাশ করে গেছি। তো এই পড়াশোনা দিয়ে আসলে যদি আমরা এই অ্যাঙ্গেলে চিন্তা করি আইএলটিএস ওইভাবে হয়ে যাবে, তাইলে হবে না। আর বাইরে আসার আমি একটু একটাই add করি চাবিকাঠি, দাদা, এটা চাকরি। একটু ইন্টারাপ্ট করি আমি। যে আপনাদের কোন কোন বই লাগবে, কোন চ্যানেল গুলো লাগবে, আহ, কোন ই ফলো করবেন, ডেমো ফলো করবেন, এ টু জেড এটা হচ্ছে আমরা আপনাদেরকে উইদাউট এনি কস্ট প্রোভাইড করব। আপনারা শুধু আগান, বাকি যত সাপোর্ট লাগে থ্যাংক আমি ইউ। আছি, আমাদের আকাশী ম্যাডাম আছে, বা বাকিরা যা আছে এটা আমরা প্রোভাইড করবো আপনাদেরকে। বাট আপনারা আগে এই পথে আসেন, এই পথে আসাটাই সব থেকে বড় সাহসের বিষয়। এবং প্রথম 10-15 দিন চোখে তারা দেখবেন যে এর ভিতরে আসছি কি হচ্ছে। এক্সাক্টলি এটা কি আপনার ক্ষেত্রে হয়েছিল কিনা আইএলটিএস প্রিপারেশনের ফার্স্ট দিকে? ভাই আপনার একটু সাপোর্ট দিলে হয়তো আমরা আগাইতে পারবো। হ্যাঁ, সাপোর্ট দেওয়া হবে, কিন্তু সেই সাপোর্ট নেওয়ার মতো তো আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, তাই না? স্যার, আইএলটিএস এর আগে, মানে আইএলটিএস তো আমাদের একটা ধাপ, কিন্তু আইএলটিএস এর আগে আমাদের বেসিক কোন কোন জিনিসগুলোর উপর কাজ করতে হবে। আপনাকে আইএলটিএস এর আগে যে জিনিসটার উপর কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি ইংরেজি দেখে পড়তে পারেন, এই জিনিসটা আপনাকে থাকতে হবে। আমি ইংরেজি দেখে বুঝি, এই জিনিসটা আপনার ভিতরে থাকলেই হবে, আর কিছু লাগবে না।
আমি না বোঝাতে পারছি। আমার কথা শোনা যায়? হ্যালো? হ্যাঁ হ্যাঁ জি শোনা যাচ্ছে। নেট এটা প্রবলেম। প্রথমে আপনাকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আমি ইংরেজি দেখে পড়তে পারি। এরকম অনেক ভালো স্টুডেন্ট আছে যারা IELTS ভালো করতে পারেনি। আবার অনেকেই বললাম না কয়েকদিন আগে ডিপ্লোমার একটা ছেলে পাস করছে। আমি রেজাল্ট হয়তো 6.5 পেয়ে বসে আছে। কোনরকম সে তার একাডেমিক রেজাল্ট একেবারেই ভালো ছিল না। কিন্তু সে এফোর্ট দিছে। হয়ে যায়। একটু সময় নিয়ে পড়লে হয়ে যায়। যাই হোক তো আপনাদের সবার জন্য অনেক আসলে শুভকামনা। আমি শুভকামনা করে আসলে খুব একটা লাভ হবে না যদি কিনা আপনি নিজ থেকে কি বলেন? আ এফোর্ট না দেন। কেমন? তো কাজেই বাবা একটু পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে এবং সেই সাথে আগাইতে হবে। আরেকটা ব্যাপার, দ্যাটস ইট। সাংসারিক যত ঝামেলা আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেটেড, হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড, এগুলো ওভারকাম করে নিতে হবে। না হলে হচ্ছে আইএলটিএস কখনো কমপ্লিট করতে পারবেন না। স্টেরিলাইজেশন ডিসইনফেকশনের মতো স্যার। হ্যাঁ, অবশ্যই। ওদেরকে বাদ দিয়ে একেবারে মুছে ফেলতে হবে। ও তো ভাইয়া বলছি এই যে আর কি আপনার ইনক্লেক্স আর হ্যাঁ, হচ্ছে বলেন। মাস্টার্স কোনটা আগে করা বেটার? আবার এনক্লেক্স এর ভিতরে ঢুকে গেলেন রে ভাই। আচ্ছা ভাইয়া, আমি যদি মানে ডিপেন্ডেন্ট হিসেবে যাই, তারপর ওখানে গিয়ে কি আমি সিভিটি ও এটা কি দিতে পারবো? ওই আপনি এমন জনের কাছ থেকে আসলে পরামর্শ চাইছেন যার হিস্ট্রি শুনলে দেখা যায় সে 17টা প্রেম করে 18টাই বিয়ে করছে। তো এই লাইনের বুদ্ধি তো আমি দিতে পারবো না আপনাকে। এটা টাফ। আমি জানি না আপনি কোন দেশের জন্য কথা বলতেছেন কিন্তু ইউকে তে নিয়ম চেঞ্জ করে ফেলছে। বুঝছেন? আগে হইতো। কিন্তু আমরা বাঙালিদের স্বভাব চরিত্র তো ভালো না। তা এই যে এখন এই সুযোগটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমার হাজবেন্ড হচ্ছে মাস্টার্স করার জন্য যাবে। এখন আমি যদি ইংল্যান্ডে যাই তার ডিপেন্ডেন্ট হিসেবে, তাহলে কি আমি ওই দেশে গিয়ে মানে সিবিটি ও এটা দিতে পারবো, সেটা বলছিলাম। আপনাকে ঢুকতেই দিবে না। আপনাকে ব্রিটিশ সরকার আপনাকে ঢুকতেই দিবে না। মানে আপনার যদি ইন্টেনশন শুনে তাহলে বাকি আরো কয়েকজনের ভিসা রিজেকশন করে দিবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাই জানার ছিল। কেন বললাম এই কথাটা? কারণ হচ্ছে 2000 মোস্ট প্রবাবলি 22 পর্যন্ত ডিপেন্ডেন্ট অ্যালাউ ছিল মাস্টার্স প্রোগ্রামে, বুঝছেন? তারপরে ওরা ডিপেন্ডেন্ট টোটালি বন্ধ করে দিয়েছে। মাস্টার্স প্রোগ্রামে যেতেই দেয় না। শোনা যায় বাবা? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি আমি মনে হয় আপনাকে একটা এসএমএস করছি, দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি দিচ্ছি। ওকে, তো সবার জন্য বেস্ট অফ লাক বাবা। যারা এই লাইনে আসতেছেন 40 জন মতো এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন। তো আপনারা যে কোনো দরকারে আপনাদের ম্যাডাম আছে, আপনাদের হৃদয় স্যার আছে। যারা পোস্ট বেসিক করতেছেন, পোস্ট বেসিকের জন্য একটু ভালো করে পড়েন। যারা আইএলটিএস এর জন্য পড়াশোনা করতে যাচ্ছেন তারা প্রাইভেটলি হৃদয় স্যারের সাথে কথা বলেন। আমাদের একটা প্ল্যান আছে শুধুমাত্র নার্সদের জন্য, অনলি নার্সদের জন্য আমরা একটা ব্যাচই রান করবো শুধুমাত্র নার্সদের জন্য। এবং পৃথিবীতে খুব ভালো স্যার, খুব ভালো। আমি জানি এর পরের লাইনটা শুনলে আর ভালো বলবেন না। সেটা হচ্ছে আপনাদের হৃদয় স্যার হয়তো বলে গেছে ফ্রি অফ কস্টে সার্ভিস দিবে। কিন্তু আমি এই জিনিসটা একেবারেই বিশ্বাস করি না। কারণ পৃথিবীতে সস্তা জিনিসের বিন্দু পরিমাণ ভ্যালু নাই। যেটা আমি নিজে দেইনি, অন্য কেউ দিবে। এটার জন্য আমার একটা ব্যাচই আছে। আমি শুধু নার্সদের নিয়েই কাজ করি। শুধুমাত্র নার্সদের IELTS এর ব্যাপারে। আমার সেই ব্যাচ থেকে কয়েকদিন পর স্টুডেন্ট পাস করতেছেন। যে হৃদয় ছিল, আকাশী ম্যাডাম ছিল, আরো 2 জন ছিল, তারা পাস করতে, তারা স্কোর আনছে 6.5 6 আরামসে আনতে পারে। আমার নেক্সট ব্যাচ শুরু হবে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে। তো স্যারের সাথে যোগাযোগ রাখেন। ডেফিনিটলি ইউ হ্যাভ টু পে ফর দিস আমরা কোর্স, নট ইনক্লুড ফ্রি। হতে চাই স্যার। মানে আমরা যারা আগ্রহী তারা ইনক্লুড হতে চাই, সেক্ষেত্রে হৃদয় স্যারের সঙ্গে যোগাযোগ রাখলেই হবে। হ্যাঁ, দ্যাটস ইট। হ্যাঁ, অমিত দাদা, এবং যদি আপনি মনে করেন ডিপ্লোমা শেষ করা থাকলে কি টপ আপ কোর্সে কি আপনার ইংল্যান্ডে যে মানে নার্স হিসাবে আপনি কাজ করতে পারবেন, রেজিস্টার্ড নার্স বা শুধু